নমস্কার দর্শক বন্ধু। মে 2026 ইন্ডিয়ান শেয়ার মার্কেট এবং ইকোনমি কিন্তু একটা ইন্টারেস্টিং জাংশনে দাঁড়িয়ে আছে। মিডল ইস্টের যুদ্ধ একটা টেম্পোরারি সিজফায়ারের মধ্যে দিয়ে রয়েছে, কিন্তু অয়েল অ্যান্ড গ্যাসের প্রাইস কমার কিন্তু কোনো লক্ষণ নেই। অয়েল অ্যান্ড গ্যাসের প্রাইস যুদ্ধের আগে মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে যা ছিল তার থেকে কিন্তু আজকের দিনে অনেকটা প্রায় 50 to 60% আপ লেভেলে রয়েছে। একই সাথে শেয়ার মার্কেটেরও কিন্তু এপ্রিল মাসে একটা ভালো রকম রিকভারি দেখা দিয়েছে। তো তাহলে এই যে রিকভারি দেখা দিয়েছে, এই রিকভারিটা কতদিন সাস্টেন করবে? এবার থেকে কি একটা কমপ্লিটলি মানে আপ ট্রেন্ড চালু হবে, নাকি কনসলিডেশন হয়ে নাকি আবার সে আগের মতো ভয়ঙ্কর কারেকশন ওয়েট করছে? এই সমস্ত নিয়েই আজকের আমাদের আলোচনা। এর সাথে সাথে আমরা ডিটেলসে জানবো যে কারণ কি কি পজিটিভ ফ্যাক্টরস আছে, কি কি নেগেটিভ ফ্যাক্টরস আছে ফর দ্য ওভারঅল ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড স্টক মার্কেট। আমরা কি কি ধরনের সেক্টর বা কি কি ধরনের শেয়ারে প্রেফার করছি, অনেক শেয়ারের এক্সাম্পল দেবো, অনেক শেয়ারের নাম বলবো এবং কেন সেই ধরনের শেয়ার, সেই ধরনের কোম্পানি আমরা প্রেফার করছি, সমস্ত কিছু, এবং একজন সাধারণ ইনভেস্টর কি করবে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। আমি প্রসেনজিৎ পাল 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একজন ফুল টাইম ইনভেস্টর এবং আমাদের কোম্পানি পল অ্যাসেট যেমন সেবি রেজিস্টার্ড রিটেল ইনভেস্টরদের জন্য শেয়ারের অ্যাডভাইসারি সার্ভিস প্রোভাইড করে থাকে, তেমনি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের জন্য কমপ্লিট ফান্ড ম্যানেজমেন্ট সেবি রেজিস্টার্ড এআইএফ আমাদের রয়েছে। এবং পুরো কলকাতা এবং ইস্টার্ন ইন্ডিয়ার আমরা ওয়ান অফ দ্য ভেরি ফিউ ফার্ম যাদের কিনা রিটেল অ্যাডভাইসারির সঙ্গে সঙ্গে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালদের জন্য ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস আমরা অফার করি। অ্যান্ড আমাদের অফার করা সমস্ত সার্ভিসই সেবি রেজিস্টার্ড, সেবি রেগুলেটেড এবং সমস্ত কমপ্লায়েন্স ফলো করে করা হয়। প্রথমেই বলবো, সেই ফেব্রুয়ারি লাস্টের দিক থেকে যে মিডল ইস্টে যে যুদ্ধ শুরু হয়েছে, আজও কিন্তু সেই যুদ্ধের কবে শেষ তার কিন্তু কোনো ডেফিনেটিভ অ্যান্সার নেই। আজকের দিনে দাঁড়িয়েও স্ট্রেট অফ হরমুজ, যেখান থেকে প্রায় ওয়ার্ল্ডের 20% অয়েল এবং প্রায় হিউজ ট্রেড যাতায়াত হয়, সেই জায়গা কিন্তু নানান রকম দেশ ব্লক করে রেখেছে, যার জন্য গ্লোবাল অয়েল প্রাইস কিন্তু এখনো হাইলি এলিভেটেড লেভেলে রয়েছে। মনে রাখবেন, ইন্ডিয়া তার একটা হিউজ অয়েল ওই স্ট্রেট অফ হরমুজ দিয়ে ইম্পোর্ট করে, মানে ওই স্ট্রেট অফ হরমুজ দিয়ে সৌদি, ইউএই, কুয়েত, ইরাক, এই যে সমস্ত দেশ আছে সেই সমস্ত দেশের কাছ থেকে ইন্ডিয়া একটা হিউজ পরিমাণের অয়েল অ্যান্ড গ্যাস ইম্পোর্ট করতো। তো এই যুদ্ধের পর থেকে কি হয়েছে, ইন্ডিয়ান বাস্কেট অফ অয়েল মানে গ্লোবাল মার্কেটে তেলের দাম 50-60% বাড়লেও ইন্ডিয়ান বাস্কেট অফ অয়েল, ইন্ডিয়া যে দামে অয়েল কিনছে বা যেই দামে অয়েল ইম্পোর্ট করছে, সেটা কিন্তু যুদ্ধের আগে যা ছিল তার থেকে প্রায় ডাবল হয়ে গেছে। এই ডাবল হয়ে যাওয়াতে প্রবলেম হচ্ছে যে ইন্ডিয়ার ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি, ম্যাক্সিমাম বিজনেস কিন্তু কোনো না কোনো ভাবে তেল, অয়েল এবং গ্যাসের ওপর ডিপেন্ডেন্ট। ম্যাক্সিমাম কোম্পানি তাদের র ম্যাটেরিয়াল এমন কিছু ইউজ করে যেটা কিনা তেলের থেকে আসে, অথবা এমন কিছু প্রসেস ইউজ করে যেটার জন্য হাই পরিমাণে গ্যাস মানে এলপিজি, সিএনজি, যে কোনো গ্যাসই বলুন, সেগুলো কিন্তু আসে। তো এর ফলে একটা জিনিস হচ্ছে যে র ম্যাটেরিয়াল প্রাইস বা ইনপুট প্রাইস কিন্তু প্রত্যেকটা কোম্পানির বাড়ছে, ইনফ্লেশনারি প্রেশার রয়েছে, এবং এই ইনফ্লেশনারি প্রেশারের জন্য সেলস যদি স্টেবল থাকেও তাহলেও কিন্তু কোম্পানির মার্জিন বা কোম্পানির প্রফিটে আঘাত হানতে পারে। এবং আরও সব থেকে চিন্তার কারণ এইটা যে কালকে যদি যুদ্ধ থেমেও যায় তাহলেও কিন্তু কালকেই সেই তেলের দাম আবার সেই আগেকার লেভেলে ফিরে যাবে না। মানে আমাদের এটা মন বলছে যে কালকেও যদি যুদ্ধ থেমে যায়, যুদ্ধ থামার পর অ্যাটলিস্ট 3-4 মাস বা 5-6 মাস টাইম লাগবে তেলের দাম সেই যে জানুয়ারি ফেব্রুয়ারিতে যেই লেভেলে ছিল সেখানে ফিরে যেতে। কারণ এই যুদ্ধের জন্য প্রচুর রিফাইনারিতে অ্যাটাক হয়েছে, প্রচুর অয়েল ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হয়ে গেছে। তো এই কারণে Q1 এবং Q2 FY27 মানে এই এপ্রিল, মে, জুন, জুলাই থেকে সেপ্টেম্বর অবধি এই যে পিরিয়ডটা, যে সমস্ত কোম্পানি রেজাল্ট বার করবে, প্রচুর কোম্পানি কিন্তু অ্যাফেক্টেড হবে, আবার কিছু কিছু কোম্পানি তারা কিন্তু অ্যাফেক্টেড হবে না। তো এই পিরিয়ডে মানে এই 2026-এ কিন্তু শেয়ার মার্কেটে একটা ডাইভারজেন্স দেখা যাবে। মনে রাখবেন, এই সমস্ত নেগেটিভের মধ্যেও ইন্ডিয়ান স্ট্রাকচারাল গ্রোথ স্টোরি কিন্তু খুবই স্ট্রং। ইন্ডিয়া আজকের দিনেও যত মেজর ইকোনমি আছে তার মধ্যে হাইয়েস্ট গ্রোয়িং মেজর ইকোনমি। মানে আপনি আমেরিকা, ইউরোপিয়ান দেশগুলো, অস্ট্রেলিয়া, জাপান, চায়না সমস্ত দেশকে যদি কম্পেয়ার করেন মেজর ইকোনমি আছে, তাদের মধ্যে ইন্ডিয়ার গ্রোথ রেট কিন্তু আজও হাইয়েস্ট ডিসপাইট অল দোজ নেগেটিভিটি অ্যান্ড অল। শুধু তাই নয়, এরপরে ইন্ডিয়া কিন্তু অলরেডি অনেক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করে ফেলেছে, যেগুলো 2026-এর শেষের দিকে বা 2027-এ ইমপ্লিমেন্ট হবে। ইন্ডিয়া নিউজিল্যান্ড, ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়ন, ইন্ডিয়া ইউএস যে ট্রেড ডিল, সেটা নিয়ে কিন্তু এখনো কোনো ক্ল্যারিটি নেই। কিন্তু যেহেতু ইন্ডিয়ার সঙ্গে মানে
মানে অনেক দেশ, মানে অনেক ব্লক, মিডল ইস্টের অনেক কান্ট্রি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপিয়ান কান্ট্রিজগুলো, সমস্ত ট্রেড ডিলগুলো যেহেতু 2027-এর দিক থেকে ইমপ্লিমেন্ট শুরু হবে বা 2026-এর লাস্টের দিক থেকে ইমপ্লিমেন্ট হবে, তো আবারও কিন্তু ইন্ডিয়ার পজিশন ইন দ্য গ্লোবাল কনটেক্সট আরও স্ট্রং হতে যাচ্ছে। এবং আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সারা পৃথিবীর সমস্ত মেজর ইকোনমি কিন্তু এখন কোনো না কোনো কনফ্লিক্ট, কোনো না কোনো যুদ্ধে জড়িত। আমেরিকা অলরেডি মিডল ইস্টে যুদ্ধে রয়েছে, ইউরোপিয়ান দেশগুলো অলরেডি ইউক্রেন যুদ্ধের মধ্যে ইনভলভ, রাশিয়া তো সেই দীর্ঘ 4-5 বছর ধরে যুদ্ধের মধ্যে রয়েছে, চায়নার সঙ্গে আমেরিকার তো অলরেডি একটা ট্রেড রিলেটেড, ট্যারিফ রিলেটেড ওয়ার চলেই আসছে বিগত 4-5 বছর ধরে। তো যেখানে মানে পৃথিবীর মেজর যে ইকোনমি, ইউরোপের ম্যাক্সিমাম দেশ, আমেরিকা, রাশিয়া, চায়না, সমস্ত জায়গায় কনফ্লিক্টের একটা অনিশ্চয়তা, সেইখানে কিন্তু ইন্ডিয়া এগেইন এমন একটা দেশ যারা কিন্তু স্টেবিলিটি উইথ হাই গ্রোথ রেট অফার করছে, যার জন্য ইন্ডিয়ান স্ট্রাকচারাল স্টোরি কিন্তু খুবই স্ট্রং। রিসেন্ট আপনারা সকলে জানেন যে ওয়েস্ট বেঙ্গলে যে পরিবর্তন হয়েছে, যে গভর্নমেন্টের চেঞ্জেস হয়েছে, সেই ওয়েস্ট বেঙ্গল কতটা ইন্ডিয়ান ডেভেলপমেন্টের স্টোরিতে পার্টিসিপেট করতে পারবে কি পারবে না সেটা তো সময় বলবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও একটা খুব সিগনিফিকেন্ট জিনিস হয়েছে, সেটা হচ্ছে এইটা যে বিগত 50, 60, 70 বছরে এই প্রথমবার প্রপার ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। মানে বিগত 50, 60 বছরে যদি আপনি ফলো করেন, খেয়াল করে দেখবেন প্রত্যেকবার সেই বামফ্রন্ট বলুন, টিএমসি বলুন, সবাই কিন্তু কেন্দ্রকে ব্লেম করে গেছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা করছে না, সেন্ট্রাল গভর্নমেন্ট ওটা করছে না। যদিও বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল বিগত বহু বছর, 10-15 বছর কিন্তু বামফ্রন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের শরিক দল বা জোট শরিক হিসাবে ছিল, তা সত্ত্বেও ওয়েস্ট বেঙ্গলের প্রায় সমস্ত মুখ্যমন্ত্রী বিগত 50, 60 বছরে এটাই ব্লেম করে গেছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু করছে না, সেন্ট্রাল গভর্নমেন্টের ফল্ট, মানে নিজেদের দোষ ঢাকতে সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে একটা দোষারোপ করে গেছে। ফাইনালি আমরা এমন একটা সরকার পেয়েছি যে সেই দোষারোপের যেখানে স্কোপটা থাকবে না, খালি ব্লেম গেমের স্কোপ না থাকলেই তো হলো না, তার সঙ্গে অনেক কিছু ডিপেন্ড করছে সত্যি সত্যি ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিক ডেভেলপমেন্ট হবে কি হবে না, বা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান ওভারঅল জিডিপিতে কতটা কন্ট্রিবিউট করতে পারবে। আপনারা যদি এই রিলেটেড ডিটেল ভিডিও চান, কোনো পলিটিক্যাল না, জাস্ট ওয়েস্ট বেঙ্গলের ইকোনমি উইথ দ্য চেঞ্জিং সিনারিও, মানে যা যা চেঞ্জেস হলো তার জন্য ওয়েস্ট বেঙ্গল কি আদৌ ইন্ডিয়াতে কন্ট্রিবিউট করতে পারবে, বা ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা কতটা ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারে, বা কি ধরনের অপরচুনিটি আসতে চলেছে, এই সমস্ত নিয়ে যদি একটা ডিটেলস আলোচনা পেতে চান, সিম্পলি কমেন্টে লিখুন ভিডিও অন ওয়েস্ট বেঙ্গল। যদি আমরা বেশি কমেন্ট পাই তাহলে আমরা সেই রিলেটেড ভিডিও করব, তা না হলে শেয়ার মার্কেট রিলেটেডই ভিডিও করতে থাকবো। ওভারঅল গ্লোবাল আনসার্টিনিটিস, গ্লোবাল কনফ্লিক্ট এবং তার মাঝে যে ইন্ডিয়ার স্ট্রাকচারাল স্ট্রং স্টোরি, এই সমস্ত কিছুর জন্য ওভারঅল মার্কেটের যদি আমরা এখন প্রেডিকশনের দিকে যাই, সেটা এই রকম আমাদের এস্টিমেট বলছি যে মার্চ মাসে যে হিউজ কারেকশনটা হয়ে গেছিল, মানে নিফটি প্রায় 22,000-এর কাছাকাছি চলে এসেছিল, হয়তো সেই জিনিসের রিপিট আর হবে না। কারণ মনে রাখবেন, মার্কেট যে কোনো কারণের জন্য, যে বারবার এই একই কারণের জন্য কিন্তু হিউজ কারেকশন হয় না। মানে মার্কেটকে আবার সেই হিউজ কারেকশন হতে গেলে এখন যে কারেকশন মানে পয়েন্টস রয়েছে, যুদ্ধ বলুন, তেলের দাম বেশি, সেগুলো ছাড়া একটা কমপ্লিটলি নিউ জিনিস, ক্যাটালিস্ট নিয়ে চলে আসতে হবে। মানে আজকে মিডল ইস্টের যুদ্ধ যদি আরো 6 মাসও কন্টিনিউ হয়, তো তাও কিন্তু শেয়ার মার্কেট সেই যে মার্চে যেভাবে হিউজ কারেকশন হয়েছিল, হয়তো সেই কারেকশন হবে না। সেই কারেকশন হতে গেলে বা তারও নিচে মার্কেটকে পড়তে গেলে একটা হিউজ কোনো ক্যাটালিস্ট, মানে হিউজ এসকালেশন বা হিউজ কোনো নিউক্লিয়ার কনফ্লিক্ট বা হিউজ ইন্ডিয়ার কোনো স্ট্রাকচারাল চেঞ্জ, এই রকম কিছু একটা হতে হবে, যার চান্সেস কম। এবং অবভিয়াসলি যেরকম বলছি হিউজ চেঞ্জেস, এগুলো তো কেউ প্রেডিক্ট করতে পারে না, ইটস কমপ্লিটলি মানে আনপ্রেডিক্টেবল, বিয়ন্ড এনিওয়ানস কন্ট্রোল। তো এই বিয়ন্ড এনিওয়ানস কন্ট্রোল, এই আমরা যে ইয়েটা যদি আমরা ছেড়ে দিই, তাহলে বাকি যে দুটো চান্স, যে তাহলে কি এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড চালু হতে পারে নাকি কনসলিডেট করবে। দেখুন, আপ ট্রেন্ড চালু হওয়ার দিকেও, মানে আবার যে হিউজ বুল মার্কেট চালু হবে, সেখানেও কিন্তু আমাদের মনে হচ্ছে চান্সেস কম। তার কারণ যেটা বললাম, যে কালকেও যদি যুদ্ধ থেমে যায়, গ্লোবাল মার্কেটে তেল অ্যান্ড গ্যাসের দাম কিন্তু হিউজ, মানে বেশি অনেক দিন ধরে থাকবে, যার জন্য ইন্ডিয়ার যে গ্রোথ স্টোরি সেইখানে ব্রেক লাগছে। তো এইখান থেকে আমাদের মনে হচ্ছে যে ম্যাক্সিমাম চান্সেস হচ্ছে মার্কেট কনসলিডেশন, মানে মার্কেট একটা রেঞ্জের মধ্যে ওপরে যাবে, আবার নিচে আসবে, আবার ওপরে যাবে, আবার নিচে আসবে, হয়তো এইটাই আগামী 1-2 মাস ধরে চলতে থাকবে। তারপরে আবার 2-3 মাস পরে নেক্সট ক্যাটালিস্ট ড্রাই, নেক্সট কিন্তু স্টেপ মার্কেট হয়তো ডিসাইড করবে। মনে রাখবেন, মার্কেট কনসলিডেট করলেও আপনারা যদি আপনাদের পোর্টফোলিওকে ঠিকঠাকভাবে পজিশন করতে পারেন, তাহলে কিন্তু মার্কেটে সবসময় কোনো না কোনো একটা সেগমেন্ট, কোনো না কোনো একটা সেক্টর কিন্তু ডাইভার্স পারফরমেন্স, মানে পজিটিভ বা আউট পারফরমেন্স কিন্তু করতে থাকবে। তো সেই সেক্টর, সেই জিনিসগুলো কি কি, দেখুন মানে খুব সিম্পল আমি লজিক দিয়ে যদি বোঝাই, যেমন বললাম যে মার্কেট একটা ডাইভার্জেন্স লক্ষ্য করবেন, মানে অনেক শেয়ার ভালো চলছে, অনেক শেয়ার ভালো চলছে না, যদিও ওভারঅল মার্কেট এমন কিছু করছে না। কেন এটা হবে? আমরা যেমন বললাম যে তেল, অয়েল অ্যান্ড গ্যাসের দাম বেড়ে যাওয়ার জন্য সমস্ত কোম্পানির ইনপুট প্রাইস, মানে একটা কোম্পানি তার র ম্যাটেরিয়াল তৈরি করতে বা তার ফাইনাল প্রোডাক্ট তৈরি করতে যে খরচা করতে হচ্ছে, সেই ইনপুট প্রাইস বেড়ে যাবে। এবার অনেক
কোম্পানি সেই ইনপুট প্রাইস হাইক তাদের কাস্টমারকে পাস অন করতে পারবে, অনেক কোম্পানি পাস অন করতে পারবে না। তো যেই সমস্ত কোম্পানি তাদের কাস্টমারদের পাস অন করতে পারবে এবং তাদের ডিমান্ড স্ট্রং থাকবে, তো সেই সমস্ত কোম্পানি কিন্তু সার্ভাইভ করবে, আউট পারফর্ম করবে। খুব সিম্পল আমি যদি আরো একটা এক্সাম্পল দিই, মানে জাস্ট বোঝার সুবিধার্থে, আপনারা জানেন যে কমার্শিয়াল গ্যাসের দাম অনেকটা বেড়ে গেছে, বাড়াই উচিত, কারণ তেল এবং গ্যাসের দাম যেভাবে বেড়েছে, মানে ইন্ডিয়াকে এখন আগে জানুয়ারি ফেব্রুয়ারিতে যে রেটে কিনতে হচ্ছিল তার থেকে ডাবল রেটে কিনতে হয়। তো এই ডাবল রেটে কেনার জন্য এখনো রিটেল গ্যাস এবং রিটেল পেট্রোল ডিজেলের দাম সরকার বাড়ায়নি টু কন্ট্রোল ওভারঅল ইনফ্লেশন, বাট যে ইন্ডাস্ট্রিয়াল বা যে কমার্শিয়াল গ্যাস তেল সমস্ত কিন্তু দাম বেড়ে গেছে। তো এবার এই সিচুয়েশনে ধরুন যারা রেস্টুরেন্ট বিজনেস আছে, প্রচুর রেস্টুরেন্ট বিজনেস রয়েছে, সে 5 স্টার হোটেল থেকে শুরু করে ছোটখাটো সব, তো বুঝতেই পারছেন সমস্ত রেস্টুরেন্ট বিজনেসে গ্যাসের দাম বেড়ে যাওয়াতে সবার খাবার তৈরি করতে একটা খরচা বেড়ে গেছে। তো এর জন্য কি করতে হচ্ছে, ম্যাক্সিমাম রেস্টুরেন্টদেরকে প্রাইস বাড়াতে হচ্ছে। তাহলে এই সব রেস্টুরেন্ট যখন প্রাইস বাড়াবে, সবাই কি একই পরিমাণ কাস্টমার অ্যাট্রাক্ট করবে? করবে না। অনেক রেস্টুরেন্ট থাকবে যেগুলো খুব ব্র্যান্ডেড, মানে যার টেস্ট খুবই ভালো, মানে খুব ইউনিক, খুব নাম করা, যেখানে মানুষ মানে 10% 20% দাম বেশি দিয়েও খেতে যাবে। তো সেই সমস্ত রেস্টুরেন্টে দাম বাড়লেও কিন্তু মানুষ যাবে, মানে তার সেলস বাড়বে, প্রফিট বাড়বে, খুব একটা বিজনেসে ইম্প্যাক্টেড হবে না। কিন্তু এটা ছাড়াও এরকম প্রচুর রেস্টুরেন্ট থাকবে যেগুলো খুব একটা চলেই না, তারা ইদার দাম বাড়াতে পারবে না, জানে যে দাম বাড়ালে কাস্টমার আসবে না, আর যদি দাম বাড়িয়ে দেয় তাহলে কিন্তু কাস্টমার ফল করবে। তো তার মানে যেই ধরনের রেস্টুরেন্ট অতটা পপুলার না, যাদের খাবার অত ভালো চলে না বা ভালো ফিডব্যাক নেই, সেই ধরনের রেস্টুরেন্টগুলো কিন্তু সাফার করবে। তো সেম হচ্ছে স্টক মার্কেটের দিকেও যদি আপনি তাকান, যে সমস্ত কোম্পানির দিকেও যদি তাকান, যেই সমস্ত কোম্পানি যে সমস্ত তাদের কস্ট বেড়ে গেছে সেগুলো তাদের কাস্টমারকে পাস অন করে দিতে পারবে, তারপরেও তাদের ডিম্যান্ড, সেলস, প্রফিট সব ঠিকঠাক থাকবে, তারাই কিন্তু শেয়ার মার্কেটে আগামী কয়েক মাসে আউটপারফর্ম করবে। সুতরাং আপনাদের পোর্টফোলিওতে সেই জাতীয় শেয়ার নিয়ে থাকা উচিত, যাতে করে আপনার ওভারঅল পোর্টফোলিও আউটপারফর্ম করে। এবার কোন ধরনের শেয়ারগুলোর দিকে নজর রাখবেন, আমরা আগের ভিডিও থেকেও বলেছি যে সিলেক্টেড কিছু ফার্মা, সিলেক্টেড কিছু হেলথ কেয়ার, সিলেক্টেড কিছু রিটেল কোম্পানি, এইগুলো। ফার্মা কেন? ফার্মা আমাদের প্রেফার্ড সেগমেন্ট, এটা আমরা 1 মাস 2 মাস ধরে বলে আসছি, আগামী 6 মাসেও থাকবে। কেন? ফার্মা প্রথমত একটা এসেনশিয়াল আইটেম। এবার ফার্মা কোম্পানির মধ্যে কমোডিটি আছে, নন কমোডিটি, মানে প্রচুর ফার্মা কোম্পানি আছে যে যারা এমন জিনিস তৈরি করে যে প্রাইস পাস অন করতে পারে না, আবার প্রচুর ফার্মা কোম্পানি আছে যারা এমন স্পেশালাইজড জিনিস তৈরি করে যাদের মার্কেটে ডিমান্ড এমন আছে যে তারা ইনপুট প্রাইস পাস অন করে দিতে পারে। তো মনে রাখবেন ফার্মা একটা হিউজ সেগমেন্ট, এই ফার্মা সেগমেন্টের মধ্যেও ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু অ্যাফেক্টেড হবে, কিন্তু এই ফার্মা সেগমেন্টে কিছু কিছু কোম্পানি যাদের প্রাইসিং পাওয়ার আছে, যাদের ইকোনমিক মোট আছে, তারা কিন্তু নট অনলি সার্ভাইভ, তারা কিন্তু এখান থেকে প্রসপার করবে। তো সেই সমস্ত ফার্মা কোম্পানির দিকে নজর রাখুন। তারপর যেটা বললাম, হেলথ কেয়ার, রিটেল সেগমেন্ট, যাদের সঙ্গে গ্লোবাল ম্যাক্রোর কোনো সম্পর্ক নেই, কিন্তু নিজেদের মাইক্রো বা নিজেদের স্ট্রেংথে কোম্পানিগুলো চলবে, সেই সমস্ত কোম্পানির দিকে নজর রাখুন। এই রিটেল সেগমেন্ট নিয়ে বলতে গিয়ে আমার একটা শেয়ারের নাম মনে এলো, সেটা হচ্ছে ডিসেম্বর 2025-এ আমরা আমাদের পেড মেম্বারদের রেকমেন্ড করেছিলাম স্টাইল বাজার। তো যেহেতু আপনারা ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গল থেকে শুনছেন, তো আপনারা জানবেন স্টাইল বাজার আপনাদের আশেপাশে প্রচুর দেখতে পান, মানে খুব কমন একটা স্টোর। তো এই স্টাইল বাজার যখন আমরা রেকমেন্ড করেছিলাম, একটা থিসিস এরকম ছিল যে আর যাই হোক না কেন, ম্যাক্রো ফ্যাক্টরস, গ্লোবাল যুদ্ধ, এটা সেটা, তার সঙ্গে কিন্তু এই কোম্পানিটার খুব একটা লেনাদেনা নেই, প্লাস এদের স্টোর এক্সপানশনও ভালো চলছে, প্লাস এদের ফুটফলও ভালো হচ্ছে। তো এই শেয়ারটা যখন আমরা রেকমেন্ড করেছিলাম, দেখবেন স্ক্রিনে এখানে দেখতেই পাচ্ছেন যে ডিটেল রিপোর্টটা রয়েছে, প্লাস এই ডিটেল রিপোর্টের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো যেমন দেখতে পাচ্ছেন যে এই শেয়ারটা রেকমেন্ড করেছিলাম 266 টাকাতে, সেই 266 টাকা থেকে এখন সেটা 400 টাকার উপরে চলে গেছে। মানে রিসেন্ট যে ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনে যে সরকার বদল হয়েছে, সেটার জন্য একটা টেল উইন্ড পেয়ে গেছে। অবভিয়াসলি যখন রেকমেন্ড করেছিলাম তখন এই টেল উইন্ডটা তো ভেবে রেকমেন্ড করিনি। আবার এই স্ক্রিনে, যতক্ষণ এই স্ক্রিনে আমি রিসার্চ রিপোর্টটা শো হচ্ছে, আপনি বুঝতে পারবেন যে সমস্ত র্যাশনালগুলো আমরা দিয়েছিলাম। এক তো হচ্ছে স্টোর এক্সপানশন, সেকেন্ড হচ্ছে সামহাট ইমিউন, থার্ড হচ্ছে একটা মিডল ক্লাসের যে এমার্জেন্স, মানে ওয়েস্ট বেঙ্গল বা ইস্টার্ন ইন্ডিয়ার একটা হিউজ মিডল ক্লাস বা হিউজ লোয়ার মিডল ক্লাস, যেভাবে মানে আগে আমরা যেমন মানে ফুটপাতে বা যে সমস্ত ধরুন হাতিবাগানের মার্কেটে যেই জায়গাগুলোতে আনঅর্গানাইজড প্লেয়ারদের থেকে আমরা জিনিস কিনতাম, লোয়ার মিডল ক্লাসটা সস্তায় জিনিস, কিন্তু তারা কিন্তু একটা হিউজ মানে সংখ্যায় এই সমস্ত স্টাইল বাজারের মতো বড় রিটেল ফরম্যাট স্টোর, যেখানে সস্তায় জিনিস পাওয়া যায়, সেইখানে শিফট করছে। তো এই সমস্ত কারণের একটা মানে হিউজ অনেক জিনিসের জন্য কিন্তু আমরা রেকমেন্ড করেছিলাম, এবং খুব মানে ফাইনলি সেই শেয়ারটা মানে যেই ইনভেস্টমেন্ট র্যাশনালগুলো কিন্তু ফ্যাক্টরড আউট হয়েছে, যার জন্য শেয়ারের দাম এখন 400 টাকার কাছাকাছি। তবে আবার খুব সাবধান করছি, জাস্ট এই ভিডিও শুনেই কিন্তু চোখ বন্ধ করে শেয়ারটা কিনবেন না, কিনলে কিন্তু আপনাদের লস হওয়ার চান্স অনেক বেশি। আমরা রেকমেন্ড করেছিলাম সেই ডিসেম্বর 2025-এ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চও
অবধি শেয়ারটা আমাদের গুড বাইতে ছিল। মার্চের পর এপ্রিলে হঠাৎ করে যখন দাম বাড়ে তারপর থেকে কিন্তু আর গুড বাই নেই, মানে আমরা আমাদের পেড মেম্বারদের এখন কিন্তু শেয়ারটা হোল্ড করতে বলছি, কোনোদিন আমরা এখন বাই করতে বলছি না। তো এই জিনিসটা ভালোভাবে মাথায় রাখবেন। আরও একটা ইম্পর্টেন্ট তথ্য মাথায় রাখতে হবে, অবভিয়াসলি ফার্মা, হেলথ কেয়ার এই সমস্ত নিয়ে আমরা পজিটিভ, তার মানে এই নয় যে আপনার 100% পোর্টফোলিও কোনো একটা পার্টিকুলার সেগমেন্টে করে দেওয়া, মানে আপনার 100% পোর্টফোলিও যদি ফার্মা অ্যান্ড হেলথ কেয়ারে থাকে তাহলে কিন্তু একটা হিউজ রিস্ক ক্রিয়েট হবে। হ্যাঁ, বেশিরভাগ পোর্টফোলিও থাকতেই পারে কনসিডারিং দ্য ওভারঅল গ্লোবাল আনসার্টেনিটিস অল অন, কিন্তু 100% থাকবে না। আমাদেরও নিজেদের পোর্টফোলিও, আমাদের রেকমেন্ডেড স্টকস বলুন বা আমাদের এআইএফ পোর্টফোলিওতেও কিন্তু এমন নয় যে 100% ফার্মা অ্যান্ড হেলথ কেয়ার শেয়ার, এর মধ্যে কিন্তু ইলেকট্রনিক্স, আইটি রিলেটেডও শেয়ার আছে। এবং এই ইলেকট্রনিক্স শেয়ার বলতে গিয়ে আমি বলবো একটি শেয়ারের কথা যেটা ইউটিউবেও আমরা ফ্রি ভিডিওতে অনেকদিন আগে ডিসকাস করেছিলাম। সেই শেয়ারটা হলো সেই জানুয়ারি 2025-এ আমাদের পেড মেম্বারদের দেওয়া এমট্রন ইলেকট্রনিক্স। দেখুন এখানেও সেই রিসার্চ রিপোর্টের ফার্স্ট পেজটা আপনি দেখতে পাচ্ছেন। এই রিসার্চ রিপোর্টেরও লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। জানুয়ারি 2025-এ যখন আমরা 500 টাকায় এমট্রন রেকমেন্ড করি, মনে রাখবেন তারপর শেয়ারের দামটা কিন্তু পড়েছিল 3-4 মাস কোনো মুভমেন্ট নেই, এবং শেয়ারের দাম পড়েছিল বলে ম্যাক্সিমাম আমাদের মেম্বাররা 500 টাকার নিচে কিনেছে। তারপর অনেকবার রিপিট বাই কলও দেওয়া হয়েছে। সেপ্টেম্বর 2025-এ এই ইউটিউব চ্যানেলেই আপনারা পাস্ট ভিডিও দেখলে পেয়ে যাবেন, বা এই স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এই যে ভিডিওটা আমরা সেপ্টেম্বর 2025-এ দিয়েছিলাম, বা এইখানেও ভিডিওটার লিঙ্ক চলে আসছে, যে এই ভিডিওতে আমরা কিন্তু বলেছিলাম যে কেন আমরা জানুয়ারি 2025-এ এমট্রন ইলেকট্রনিক্স রেকমেন্ড করেছি। সেপ্টেম্বরে যখন ভিডিওটা দিয়েছিলাম তখন শেয়ারটার দাম ছিল অ্যারাউন্ড 750 টাকার কাছাকাছি, আজকের দিনে শেয়ারটার দাম অ্যারাউন্ড 1200 টাকার কাছাকাছি। আবার বলছি, এই ভিডিও দেখে চোখ কান বন্ধ করে আপনি যদি এমট্রন বলুন, স্টাইল বাজার বলুন, বা যে কোনো শেয়ার আমরা বলছি উইদাউট বিং আ পেড মেম্বার যদি আপনি কেনেন, আপনার লস হওয়ার চান্সেস অনেক বেশি। কেন? আজকে এমট্রনের এক্সাম্পলই ভাবুন, আমরা সেই 500 টাকা থেকে কিনে আসছি, আজকে শেয়ারটার দাম 1200 টাকা। 1 মাস 2 মাস পরে যদি শেয়ারটার দাম, মানে অবভিয়াসলি বিজনেস ইজ এভার চেঞ্জিং, কোনো একটা নেগেটিভ হলো, সেই 1200 টাকা থেকে পড়ে 1100 হলো, 1100 থেকে পড়ে 900 হলো, 900 থেকে পড়ে 800 হয়ে গেল। 800 টাকাতেও যদি আমরা এক্সিট করি, আমরা কিন্তু প্রফিটে এক্সিট করব, আমাদের কিন্তু প্রফিট হবে। কিন্তু আপনি যদি ব্লাইন্ডলি ইনভেস্ট করে ফেলেন উইদাউট আপনার এনি স্ট্র্যাটেজি, তো তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন। তো আমরা বারবার বলছি, উইদাউট বিং আ পেড মেম্বার, সেই ইউটিউব ভিডিও বলুন, কোনো সেমিনার বলুন, কি বারবার আমরা সব জায়গায় বলি যে শেয়ার যখন বলি সেটা অ্যাজ অ্যান এক্সাম্পল, কোনোদিন শেয়ারের রেকমেন্ডেশন না। যদি স্টিল আপনাকে কোনো শেয়ারে ইনভেস্ট করতেই হয়, নিজের এন্ট্রি এক্সিট ক্লিয়ার রাখুন। কখন আপনি এন্ট্রি করবেন, কখন আপনার স্টপ লস হবে, কতটা আপনি আপসাইড, কতটা আপনি ডাউনসাইড টলারেট করতে পারবেন, কি কি আপনার ইনভেস্টমেন্ট র্যাশনাল, সমস্ত কিছু লিখে রাখুন। নিজে যদি এই সমস্ত কিছু লিখে না রাখেন, তাও যদি আপনি মানে ব্লাইন্ডলি জাস্ট আমি একটা কোন ভিডিওতে কোনো একটা এক্সাম্পল দিলাম বা কোনো সেমিনারে কিছু বললাম, সেই রকম ব্লাইন্ডলি যদি আপনি ইনভেস্ট করে থাকেন, লস হওয়ার চান্স আপনার ধরে নিন 99%, এবং লস হওয়াই উচিত। কারণ ব্লাইন্ড ইনভেস্টমেন্ট ইজ আ ভেরি সিরিয়াস বিজনেস। ব্লাইন্ডলি মানে একটা কোনো মতে করে দিলাম, কোনো মতে করে দিলাম, দ্যাটস নেভার আ সলিউশন। আমরা বারবার বলি, যাদের রিসার্চ করার অত টাইম নেই, বা যারা পেড মেম্বারশিপের জন্য এনাফ ইনভেস্টমেন্ট নেই, বা যাদের কম পয়সা, আপনারা মিউচুয়াল ফান্ডে স্টিক করে থাকুন, ডিরেক্ট ইকুইটিতে আসবেন না। মিউচুয়াল ফান্ড নিয়েও বলেছি যে ইন্ডেক্স ফান্ডে আপনারা এসআইপি করে থাকুন। আমরা সেই 2021-22 যবে থেকে আমি মনে হয় ইউটিউবে ভিডিও করছি, তবে থেকে আমরা বারবার বলি যে ইন্ডেক্স ফান্ড বা সিম্পল নিফটি 50 ইন্ডেক্স ফান্ড বা যে মিড ক্যাপ ইন্ডেক্স ফান্ড আছে, সেই ইন্ডেক্স ফান্ডে আপনি যে কোনো অ্যামাউন্ট 1000, 2000, 5000, 10000 যদি প্রত্যেক মাসে মাসে ইনভেস্ট করে থাকেন, বা সিম্পল প্রত্যেক মাসে মাসে যদি এসআইপি করেন, তাহলে 3-4 বছর পরে, ইনফ্যাক্ট আজকের দিনেও মার্কেট কারেকশনের পরেও দেখবেন আপনার ওভারঅল পোর্টফোলিও কিন্তু প্রফিটে আছে। এবং হিস্ট্রি এটা বলছে 3 বছর 4 বছর ধরে আপনি যদি এটা করতে পারেন, তো তাহলে আপনাকে ফিক্সড ডিপোজিট যা রিটার্ন দেয় তার থেকে অ্যাটলিস্ট ডাবল রিটার্ন বা ইনফ্লেশন অ্যাবভ রিটার্ন তো আপনি পাচ্ছেন। এটা হিস্ট্রি বলছে, এটা আমি বলছি না। আমরা মিউচুয়াল ফান্ড করাই না, আমরা কোনো মিউচুয়াল ফান্ডের এজেন্ট না বা অ্যাডভাইসার না, আমাদের কোনো কমিশন নেই। আপনারা এই মিউচুয়াল ফান্ড কিনুন না কিনুন তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু আমরা বারবার যেটা বলি যে আপনি যদি ছোট ইনভেস্টর হন, যে ধরুন মাস গেলে 10,000 টাকার বেশি ইনভেস্ট করার ক্ষমতা নেই, বা ওভারঅল পোর্টফোলিও 1 লাখ 2 লাখ টাকার এইরকম, তো এই সিচুয়েশনে ডিরেক্ট ইকুইটিতে আসবেন না। এই সিচুয়েশনে অবভিয়াসলি আপনাদের ইনফ্লেশন অ্যাবভ রিটার্ন চাই, মার্কেট আউটবিটার্ন রিটার্ন চাই। তো তার জন্য উইথ মিনিমাম এফোর্ট আপনি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড বা বড়জোর কোনো মিড ক্যাপ ফান্ড বা সেই সমস্ত কোনো ইন্ডেক্স ফান্ডে আপনি এসআইপি করে যেতে পারেন। খুব সিম্পল, কোনো কিছু ঝামেলা ঝাঁটি কিচ্ছু নেই। একটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দিয়ে থাকলে প্রত্যেক মাসে একটা টাইমে সেই টাকাটা ডেবিট হয়ে যায়। ধৈর্য ধরে করতে পারলে আপনি ওভার আ পিরিয়ড অফ 2, 3, 4 ইয়ার্স কিন্তু অনেক বেটার রিটার্ন পাবেন। নিফটি 50 ইন্ডেক্স ফান্ড নিয়ে প্রচুর ভিডিও আমাদের পাস্ট চ্যানেলে, মানে এই চ্যানেলেই রয়েছে। আপনি যদি সার্চ করেন এই ইন্ডেক্স ফান্ড প্রসেনজিৎ পাল এইরকম নাম দিয়ে সার্চ করলে আপনি প্রচুর পেয়ে যাবেন। সেই সমস্ত ভিডিও দেখে
আপনারা কিন্তু ওভারঅল আইডিয়া পেতে পারেন। কিন্তু পয়েন্ট ইজ এইটাই যে যদি না আপনার একটা বড় রকম ক্যাপিটাল থাকে তো তাহলে কিন্তু আপনি ডিরেক্ট ইকুইটির কথা ভাববেন না, আমাদের পেড রেকমেন্ডেশনের কথা ভাববেনই না। আমরা কোনোদিন কোনো প্রমোশন করি না, করব না, কোনোদিন 1 পয়সাও ডিসকাউন্ট দিই না। যতই মার্কেট পড়ুক, আমাদের ইনকাম যদি জিরো হয়ে যায় আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের টার্গেট নিজেদের ইনভেস্টমেন্ট থেকে টাকা করা। তো তাই কোনোদিন আমরা মানে আপনাকে পেড সাবস্ক্রাইব করার জন্য কোনোদিন পুশ করবো না, রাদার 10টা কারণ দেবো, যেটা ওয়েবসাইটেও রয়েছে কেন আপনি সাবস্ক্রাইব করবেন না। তো যদি এই সমস্ত কারণ যদি থাকে তো তাহলে কিন্তু ভুলেও আপনি ডিরেক্ট ইকুইটিতে আসবেন না। মিউচুয়াল ফান্ডে থাকুন, ডিরেক্ট ইকুইটি নিয়ে রিসার্চ করতে ভালোবাসলে রিসার্চ করুন, শিখুন, জানুন, যাতে করে ওভার এ পিরিয়ড অফ টাইম আপনি নিজের পোর্টফোলিও নিজে করতে পারেন, সেগুলো সব ভালো। কিন্তু ইকুইটি মার্কেট থেকে মেনলি ডিরেক্ট ইকুইটি থেকে বা আমাদের সাবস্ক্রিপশন থেকে প্রফিট করতে গেলেই কিন্তু একটা হাই ক্যাপিটাল থ্রেশহোল্ড আছে, যেটা আমাদের ওয়েবসাইটে ডিটেলস লেখা আছে। আমাদের সাবস্ক্রিপশনের লিঙ্ক মানে মাল্টিব্যাগার স্টক রেকমেন্ডেশন এবং হাই ভলিউম স্টক রেকমেন্ডেশন দুটো লিঙ্কই ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে থাকবে, সেগুলো পড়তে পারেন। কি কেন সাবস্ক্রাইব করবেন না আমরা বারবার সেই জিনিস বলি, তো সেগুলো দেখে ডিসিশন নিন। আবার বলছি, এই ভিডিওতে যেই শেয়ারগুলোর কথা বললাম, এমট্রন ইলেকট্রনিক্সের কথা কেন বললাম, কারণ 100% আমরা কোনোদিন ফার্মা হেলথ কেয়ারে কিন্তু অ্যালোকেট করব না। এবং স্টাইল বাজার নিউজ কেন বললাম, কারণ এগেইন ওটা রিটেল, ওটা কিন্তু ফার্মা হেলথ কেয়ার রিলেটেড শেয়ার নয়। তো আমাদের পোর্টফোলিও সবসময় নানান ধরনের শেয়ারের একটা মিক্স অ্যান্ড ম্যাচ থাকে, যাতে একটা সেগমেন্ট খারাপ হলেও আরেকটা সেগমেন্ট যায়। এই এমট্রন ইলেকট্রনিক্স এবং স্টাইল বাজার যে দুটো বললাম তার ডিটেল রিপোর্ট ও ডেসক্রিপশনের লিঙ্কে আপনারা পেয়ে যাবেন। সেটাকে অ্যাজ অ্যান এডুকেশনাল কন্টেন্ট হিসাবে, যেহেতু পাস্ট রিপোর্ট, সেখান থেকে পড়ে কিছু শেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। ভুলেও কিন্তু সেইগুলো থেকে আপনি ব্লাইন্ডলি কেনা বেচা করবেন না। কেনা বেচা ব্লাইন্ডলি করতে গেলে আপনার লস হওয়ার চান্স অলমোস্ট 100%। আর যেটা বললাম মনে রাখবেন, অ্যামিড অল গ্লোবাল নেগেটিভ আনসার্টেনিটিস অ্যান্ড এভরিথিং, ইন্ডিয়ান স্ট্রাকচারাল স্টোরি কিন্তু অনেক স্ট্রং। তো তার জন্য ইন্ডিয়ান স্টক মার্কেটে পার্টিসিপেট করার অনেক অপশন আছে। যেমন বললাম মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ডের ভেরি সিম্পল ইজি টু ফলো মেথড। তো যদি আপনাদের মানে এসআইপি করে থাকেন, ভুলেও এসআইপি কখনো বন্ধ করবেন না, কারণ সেটা একটা ভেরি মানে গুড হ্যাবিট। বা আপনারা যদি ইনভেস্টেড থাকেন ইকুইটি মার্কেটে, কতদিন আপনি ইনভেস্টেড থাকতে পারছেন সেটাই আপনাকে ডিপেন্ড করছে আপনি কতটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। মানে সিম্পল জিনিস, আপনি যদি ডিরেক্ট ইকুইটি তো 5 বছর, 6 বছর, 10 বছর ডিরেক্টলি ইনভলভ থাকেন, সে মার্কেট পড়ুক, মার্কেট বাড়ুক, আপনার পোর্টফোলিও পড়ে যাক, লস হোক, প্রফিট হোক, হোয়াট এভার ইট ইস, আপনি যদি রুটিন করে, আপনি যদি ডিসিপ্লিন ফলো করে যদি ইনভেস্টেড থাকেন, তো তাহলে কিন্তু ওভার এ পিরিয়ড অফ 5-10 ইয়ার্স ওয়েলথ ক্রিয়েশন হবেই, এটা হিস্ট্রি বলছে। মিউচুয়াল ফান্ডের তো সেম কথা, জাস্ট আপনাকে ডিসিপ্লিন ফলো করতে হবে, জাস্ট আপনার ধৈর্য, ডিসিপ্লিন এগুলো করতে হবে। এর জন্য মানে মিউচুয়াল ফান্ড থেকে বড় লোক হতে গেলে তো কোনো বুদ্ধি লাগে না, জাস্ট আপনার ধৈর্য, ডিসিপ্লিন লাগে। বারবার আপনাকে মার্কেটে এমন সিচুয়েশন আসবে আপনাকে বাধ্য করবে যে এসআইপি বন্ধ করে দিয়ে টাকাটা তুলে নিয়ে আর ইনভেস্ট করবো না, বারবার এরকম জিনিস সময় আসবে, বারবার আপনাকে এগুলো ভাবতে বাধ্য করাবে মার্কেট। কিন্তু সেই জায়গাগুলোতেই আপনাকে ডিসিপ্লিন থাকতে হবে। কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন যে কোন ধরনের সেগমেন্ট বা কোন ধরনের শেয়ার আপনাদের মনে হচ্ছে যে এই 2026-এ ভালো পারফর্ম করবে, বা আপনারা কি ইন্ডেক্স ফান্ডে অলরেডি এসআইপি করছেন কি করছেন না সেগুলো জানাবেন। আর যেটা বললাম যে ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিক ডেভেলপমেন্ট, কোনো রকম পলিটিক্যাল ডিসকাশন ছাড়া আদৌ ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিক ডেভেলপমেন্ট হবে কি হবে না, আর হতে গেলে আমার আপনাকে কি করতে হবে বা আমার আপনার ভূমিকা কতটা কি, এই রিলেটেড যদি ভিডিও পেতে চান তো তাহলে সিম্পলি কমেন্টে জানান ভিডিও অন ওয়েস্ট বেঙ্গল। বেশি কমেন্ট পেলে আমরা সেই মতো ভিডিও আগামী এপিসোডে করব। যদি বেশি কমেন্ট না পাই তো তাহলে আমরা নর্মাল শেয়ার রিলেটেড যে ধরনের ভিডিও করি সেইগুলোতেই থাকবো। আর হ্যাঁ, আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার টাইম লাইনে পেতে গেলে চ্যানেলটাকে খালি সাবস্ক্রাইব করলেই হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশনটা অন রাখুন, তাহলেই আমাদের নেক্সট ভিডিওগুলো আপনার টাইম লাইনে আসবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কারণ লাইক ফ্রি অফ কস্ট হলেও এই কত লাইক পড়ছে বা কত কমেন্ট হচ্ছে এগুলো দেখে কিন্তু ডিপেন্ড করে আমরা কত ফ্রিকোয়েন্টলি আগামী দিনে ভিডিও করব। তো তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।